নমস্কার, দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কুমার চন্দ্র পর্বত মহাশয়কে। এবার বইমেলাতে প্রকাশ পেয়েছে তার নতুন বই বউরানী এক জীবন্ত লাশ। এখন এই বই নিয়ে তার সঙ্গে কথা বলে জেনে নেব এই বই সম্পর্কে। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার। বউরানী এক জীবন্ত লাশ এটা একটা উপন্যাস। আমি পেশায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একজন কর্মচারী, কিন্তু সামাজিকভাবে আমি একজন সমাজকর্মী এবং একজন মানবাধিকার কর্মী। দীর্ঘ 20 বছর ধরে একজন সমাজকর্মী হিসেবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মানুষের সঙ্গে কাজ করতে করতে গ্রামীণ যে জনজীবন এবং সেই মানুষের জীবনযাত্রার যে সমস্যা বহুল যে চিত্র প্রতিটা মুহূর্তে আমার চোখে ধরা পড়েছে, এবং সেই যে সমস্যাগুলো একত্রিত করে একটা নির্যাতিত নারীর জীবন কাহিনী বউরানী এক জীবন্ত লাশ আমি রচনা করেছি। একবিংশ শতাব্দীর দাঁড়িয়ে আমরা যখন চাঁদের মাটিতে দখল করতে যাচ্ছি, যখন গোটা বিশ্ব জুড়ে সমানাধিকারের কথা বলা হচ্ছে, সমানাধিকারের আন্দোলন করা হচ্ছে, ঠিক সেই সময় গ্রামীণ ভারত তারা অনেকটা পিছিয়ে পড়ে রয়েছে। সেখানে যে সমানাধিকার নেই, গ্রামীণ ভারতের পুরুষ তান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সংসারে পুরুষ নারীর ভরণ পোষণের দায়িত্ব নেয় এবং এই ভরণ পোষণের দায়িত্ব পালন করার জন্য পুরুষ যেন নারীর উপরে যা খুশি তাই করতে পারে, সেখানে নারী স্বাধীনতা বলে কিছু নেই। এইরকম একটা অশ্রু সজল কাহিনী আমি এই বউরানী এক জীবন্ত লাশ উপন্যাসের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। কোন কোন লেখক বা কবি আপনার এই লেখালেখির ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছে? আমার খুব ভালো লাগে শঙ্খ ঘোষের কবিতাগুলো, অত্যন্ত মর্মস্পর্শী এবং মানবিক কবিতা। এছাড়া শক্তি চট্টোপাধ্যায়, এনাদের লেখা আমার খুব ভালো লাগে। এবং সমাজ নিয়ে যদি বলতে হয় তাহলে মহেশ্বেতা দেবীর লেখা আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। শুধু মহেশ্বেতা দেবীর গ্রন্থগুলোতে সমাজের কথা নয়, একজন সমাজকর্মী হিসেবে সমাজকে সেবা করার জন্য যে অনুপ্রেরণা, তার যথেষ্ট রসদ আমরা মহেশ্বেতা দেবীর লেখাগুলোতে আমি পেয়েছি। আপনি সমাজ নিয়ে কথা বললেন, একজন লেখক বা একজন কবির সামাজিক দায়বদ্ধতা কতখানি বলে আপনার মনে হয়? একজন লেখক এবং একজন কবি যখন তার লেখনী তুলে ধরেন, সমাজের সঙ্গে তার যে আত্মার নিবিড় সম্পর্ক এবং সমাজের প্রতি তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেন। এবং আমি মনে করি একজন কবি বা একজন লেখক তিনিও সমাজের একটা দর্পণ। সমাজের যে চিত্রগুলো সঠিক ভুল এবং আমাদের সামাজিক জীবনে কি করণীয়, সেই দিশার দেখানোর যে কথা, সেইগুলোকে প্রত্যেকটা লেখকের, প্রত্যেকটি কবি তার কাব্যগ্রন্থ, উপন্যাস এবং গল্পের মধ্যে তুলে ধরে সমাজকে একটা নতুন দিশা দেখায়। সমাজের ভুল দিকগুলো তুলে ধরে সঠিক দিকে মানুষ যাতে এগিয়ে যায়, সেই দিকগুলো তুলে ধরে একজন লেখক, একজন কবি। অনেকেই বলেন যে এই লেখক এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন না, ওই অভিনেতা কিছু বললেন না। একজন সৃজনশীল ব্যক্তির পক্ষে কি সব ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলা সম্ভব বা মন্তব্য করা উচিত? একজন লেখক এবং একজন কবি বা সাহিত্যিক প্রত্যেক বিষয়ে, বিতর্কিত বিষয়ে মুখ খোলা ঠিক নয়। কারণ আমরা মনে করি পেন ইজ মাইটার দ্যান দি সোর্ড, কলম হলো তরবারির চেয়েও শক্তিশালী। তরবারি দিয়ে যুদ্ধে জয় করা যায়, কিন্তু সেই জয়ের কাহিনী ক্ষণস্থায়ী হতে পারে। কিন্তু কলম দিয়ে যা লেখা হয়
যা চিরস্থায়ী হয়ে যায়, অমর হয়ে যায়। তা সমাজের যে ব্যভিচার, যে অত্যাচার, যে অন্যায়, সেটাকে যদি সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরার আহ সঠিক বলে একজন কবি বা সাহিত্যিক মনে করে, তাহলে তার উচিত তার লেখনীর মাধ্যমে সমাজকে সেই অন্যায়, সেই ব্যভিচার, সেই অত্যাচারের বিরুদ্ধে একটা দিশা দেখানো, যেটা ঠিক নয়। সেই মানুষ যাতে সঠিক পথে চলে, সমাজ যাতে সঠিক পথে চলে, সেই বিষয়টা তুলে ধরা ঠিক। তাই প্রত্যেকটা বিষয়ে না বলাই ভালো। না বলাই ভালো। এবং লেখক, সাহিত্যিক, কবি এনারা হবেন নিরপেক্ষ। এনারা কোনো রাজনৈতিক বা কোনো প্রভুত্ববাদের শিকার হবেন না। এনারা হবেন নির্ভীক এবং নির্বিবাদী। এনারা সঠিক পথ দেখানোর জন্য সমাজে কাজ করে যাবেন। সোশ্যাল মিডিয়া নাকি পত্র পত্রিকায় লেখা, কোনটাকে বেশি গুরুত্ব দেন আপনি? বর্তমান ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অবশ্যই একটা ভালো দিক, কিন্তু আমরা যেটা লক্ষ্য রাখছি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে মিথ্যা বা অসত্য বা যে জিনিসটা ঠিক নয় এরকম বেশ কিছু বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই বার্তার জন্য সমাজের কিছু মানুষ তারা ভুল পথেও পরিচালিত হচ্ছে। তাই সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করা, সঠিকভাবে তা গ্রহণ করা উচিত। তবে একজন লেখক এবং কবি বা সাহিত্যিকের কাছে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পত্রপত্রিকা বা উপন্যাস, গল্প, কবিতা লেখার দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি যেহেতু একজন সমাজকর্মী, সেজন্যই আপনাকে প্রশ্নটা করা যে বর্তমান সময়ে ঘটে চলা বিভিন্ন ঘটনা যেগুলো চারিদিকে আলোড়ন ফেলে দিচ্ছে, এগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে? অবশ্যই দুঃখজনক বলে মনে হয়, কারণ দেশ যত এগিয়ে চলছে, সমাজ যত উন্নত হচ্ছে, আমাদের যে সমষ্টিগত যে পরিবার, এখন একত্রীকরণের যে একত্রীভূত যে পরিবার, সেই পরিবার আজ আর নেই। তাই প্রত্যেকটি মানুষের কাছে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক একটা প্রবণতা দেখা দিচ্ছে, যার জন্য মানুষের মধ্যে হিংসা, দেশ বিদ্বেষ এবং পারস্পরিক ঈর্ষা, লড়াই প্রতিটা মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং খুব খারাপ লাগে। সেই জন্য আমরা যারা লেখক, কর্মী, সাহিত্যিক, আমরা চেষ্টা করি যে সমাজের সেই ভুল দিকগুলো মানুষের কাছে তুলে ধরা, যাতে করে সমাজের অন্তত কিছু অংশের মানুষ এই বই পড়ার পর, এই পাণ্ডুলিপি পড়ার পর তারা সমাজকে একটা নতুন দিশার দিকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাটুকুই আমরা রাখি। এই যে আপনি সমাজের কথা বলছেন বারবার, আহ সেজন্যই আপনাকে জিজ্ঞেস করা যে সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে কিছু বলবেন যে কতখানি প্রভাব ফেলছে মানুষের জীবনে? সমাজ বলতে মানুষ তো সমাজবদ্ধ জীব, তাই সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনাই করা যায় না। তবে সোশ্যাল মিডিয়া আজকের দিনে দাঁড়িয়ে মানুষের রান্নাঘরের হেঁসেলের মধ্যে ঢুকে পড়েছে। মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে সোশ্যাল মিডিয়া মানুষকে সম্পূর্ণ কি বলবো, বন্দি করে দিয়ে ফেলেছে। এবং সোশ্যাল মিডিয়া ছাড়া বর্তমান যুগে 8 থেকে 80 কোনো বয়সের মানুষ আর মুক্তির উপায় নেই। এবং সোশ্যাল মিডিয়া অবশ্যই ভালো দিক, কারণ আমাদের যে এই পৃথিবীতে প্রতিটা মুহূর্তের যে ঘটনা, ভালো যে দিকগুলো, পৃথিবীর যে মানুষের যে উন্নতির দিকগুলো, ক্রমবর্ধমান প্রত্যেকটি দেশের যে উন্নয়ন, তার প্রত্যেকটি খবর আমরা প্রতিটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং বিশেষ করে চিকিৎসা জগতে বহু দুরারোগ্য কঠিন রোগ যার কোনো সঠিক দিশা গরিব প্রত্যন্ত এলাকার মানুষ পায় না, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ডাক্তারবাবু, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠান তাদের সন্ধান পেয়ে থাকে। তাই সোশ্যাল মিডিয়া অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং
অবশ্যই গ্রহণযোগ্য। অবশ্যই খারাপ দিক আছে, সেই খারাপ দিক থাকার জন্য আজকের আমরা ছাত্রদের যে লেখাপড়া, অত্যাধিক ইন্টারনেটে আসক্তি এবং ইন্টারনেটের যে গেম, পাবজি বলুন, ফ্রি ফায়ার বলুন, আজকের গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে ছাত্রদের মধ্যে শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে। আমি মনে করি সরকার মহোদয়, কেন্দ্র রাজ্যের যে যারা আছেন রাষ্ট্র নেতারা, তাদের কাছে একজন কবি, সাহিত্যিক এবং লেখক, সমাজকর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে আমার আবেদন, খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়ার যে গেমগুলো আছে, যার জন্য শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, নবযৌবন তারা পর্ন ভিডিওর মাধ্যমে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে, যখন তাদের কঠোর পরিশ্রম করে প্রতিযোগিতামূলক যে পরিবেশ, যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো, যেখানে তাদের জীবনে প্রতিষ্ঠা লাভের সময়, ঠিক সেই সময়ে বিভিন্ন পর্ন ভিডিও, অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি দেখে তারা বিপথে পরিচালিত হচ্ছে। তাই প্রত্যেকটি রাষ্ট্র নেতা তারা যেন এই সোশ্যাল মিডিয়ার এই কদর্য বিষয়টা অবশ্যই রোধ করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে, এটুকুই আশা রাখি। অনেকেই বলেন কোনো শিল্প বা কবিতা সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে একটা শূন্যতা বা ক্রাইসিস থাকে সবার মধ্যে, আপনি কি বলবেন? অবশ্যই এটা ঠিক বলেছেন, কারণ কবি, লেখক যত দুঃখ পাবে, কষ্ট পাবে, তার ভিতরের যে সহজাত কবিসত্তা, লেখনী সত্তা বা প্রাবন্ধিক, তার যে আবেগ, অন্তর্নিহিত আবেগ, সেই আবেগকে তিনি তত বেশি করে ফুটিয়ে তুলবেন। আপনি রবীন্দ্রনাথকে দেখুন, কাজী নজরুল ইসলামকে দেখুন, শেক্সপিয়ারকে দেখুন, প্রত্যেকের জীবনী আপনি ভালো করে লক্ষ্য করুন, অধ্যয়ন করুন, দেখবেন তাদের জীবনে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক, কষ্টকর ছিল, এবং তারা কষ্ট পেয়েছিল বলে তাদের অন্তর্নিহিত সহজাত যে আবেগ, সেই আবেগটা তাদের কাব্য সৃষ্টির মাধ্যমে তারা তুলে ধরেছিল, এবং তারা পৃথিবীর শ্রেষ্ঠ লেখক, পৃথিবীর শ্রেষ্ঠ কবি, সাহিত্যিকের তারা স্বীকৃতি পেয়েছিল। আমি একজন ঔপন্যাসিক হিসেবে যে উপন্যাসটা লিখেছি, বৌরানী এক জীবন্ত লাশ, সমাজের মর্মে মর্মে, রন্ধ্রে রন্ধ্রে ঘুরতে ঘুরতে সমাজের প্রতি যে আমার যে উপলব্ধি, আমার যে আবেগ, আমার ভিতরের যে চেতনা, সেই চেতনাটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমার মধ্যে এই দুঃখ, এই কষ্ট, এই বিবেকবোধ যদি না থাকতো, তাহলে এই বৌরানী এক জীবন্ত লাশ, এই অমূল্য সৃষ্টিটা আমি মানুষের সামনে তুলে ধরতে পারতাম না।